My dear students, honorable viewers, welcome to my class once again. You know, I have taken already 2 classes on passage narration. Hopefully you have understood it well. If you fail to understand some points, you can comment on the box, then I can reply what your problem is. You know, we are passing a very crucial moment. A severe crisis, COVID-19, has grasped all the country. I hope all are you well by the grace of Almighty God. I am also fine. This is Suman Chakraborty, Senior Assistant Teacher English, Kumilla Border High School. Our school authority, especially our Honorable Headmaster, Mr. A.K.M. Akhtar Hussain, sir, has taken a pragmatic step to take classes on online for the betterment of our students and also other students in our country. In this condition, most of our teachers have taken precious classes in online. Hopefully you have followed these. If you follow these regularly, your studies will be greatly benefited. I believe that. I solely believe that. Today, I am going to take a class on a topic which is very essential for all of us. That is how to form a sentence, how to complete a meaningful sentence. That's why I have titled this topic, Completing Sentence, which is for class 9 and 10 and also for intermediate level. You can get much help from this. If you follow this attentively, I believe that you can understand this topic very easily. Although it's a tough topic, but if you follow this attentively, then everything will be very clear to you all. For your better understanding, I would like to use Bengali side by side with English, because you know you have to improve your speaking skill, and without speaking you cannot achieve anything else. তোমাদের ভালো বোধগম্যতার জন্য আমি মাঝে মাঝে ইংরেজির সাথে সাথে বাংলাও বলবো, যেন তোমরা ভালোভাবে এই বিষয়টি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো। বোর্ডে একটু লেখা আমি লিখেছি, হোয়াট ইজ এ সেন্টেন্স? A sentence is a word or a group of words having a clear speech or a clear sense. অর্থাৎ সেন্টেন্স বলতে, বাক্য বলতে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাহলে আমরা তাকে সেন্টেন্স বলব। একটা ইনকমপ্লিট সেন্টেন্স কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে না, কারণ এটা দ্বারা কখনোই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। এই কমপ্লিটিং সেন্টেন্স সাথে কিছু রিলেটেড আইটেম আছে যেগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ ক্লিয়ার কনসেপশন রিলেটেড উইথ দিস টপিক। আমি লিখেছি হোয়াট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। তার আগে বলিনি, আমরা সেন্টেন্সকে সাধারণত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থগতভাবে, আর হচ্ছে গঠনগতভাবে, অর্থাৎ স্ট্রাকচার বেস আর মিনিং অনুসারে। মিনিং অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, তোমরা জানো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারেটিভ সেন্টেন্স, ইম্পেরেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, আমি কেন শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের কথা এখানে উল্লেখ করলাম? এটার ব্যাখ্যা হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে এই কমপ্লিটিং সেন্টেন্স গুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স দ্বারাই গঠন করতে হয়। আর কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা বা ডেফিনেশন যদি আমরা জানতে চাই, দেন উই হ্যাভ টু সে a complex sentence is a sentence which contains or has one principal clause and one or more subordinate clause.
এখন আমরা বলবো সেন্টেন্সে যে আমরা বললাম গঠন অবশ্যই 3 ভাগে ভাগ করা যায়। সেখানে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকে বা সমাপিকা ক্রিয়া থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে তোমার একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। প্রিন্সিপাল ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। অর্থ প্রকাশের জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হয় না, সেই জন্য তাকে বলা হয়, আরেকটি নাম বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে অর্থ প্রকাশের জন্য পুরোপুরি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়, সেই জন্য তার আরেকটি নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল বাক্যাংশ। এবার আসো এটার সাথে আরেকটি বেশি খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, যেগুলো আমরা সূত্রের মধ্যে কাজে লাগাবো এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে। এবং এই কমপ্লিটিং সেন্টেন্সে তোমাকে লিঙ্কার্স গুলো খুব ভালোভাবে চিনতে হবে। সূত্রের বাক্যের মধ্যে কোথাও না কোথাও একটা হিন্ট দেওয়া থাকবে, সেটাকে ফলো করেই তোমাকে বাক্যটা সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমরা শিখবো what are linking words. Linking words are the words which join or connect or link two or more words, clauses or phrases together within in a larger sentence. তাহলে এই লিঙ্কিং ওয়ার্ড গুলোকে আমরা যদি বলি কি হিসেবে করা যায়, যেমন আমরা বলবো so that, in order that, তারপরে আমরা কোরিলেটিভ কনজাংশন হিসেবে ইউজ করতে পারি no sooner, early, তারপর আমরা বলতে পারি provided, providing that, provided that, lest, তারপরে as soon as, তারপর আমরা বলতে পারি since এর ব্যবহার ইউজ করতে পারি, তারপরে as if বা as though ইত্যাদি ইত্যাদি। আমি এই ক্লাসটি আজকে প্রথম পার্টটা তোমাদের জন্য নিব, যেহেতু এটা একটা দীর্ঘ একটা চ্যাপ্টার। আজকে আমি তোমাদেরকে প্রথম অংশটা নিব, আমার আগামী ক্লাসে আমি পরবর্তী অংশটা তোমাদের জন্য প্রদান করব। সেই জন্য আমি লিখব পার্ট 1। তাহলে এখন আমরা সেন্টেন্স কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সূত্রের মাধ্যমে সেটা আমরা লক্ষ্য করব। আশা করি এখন যা আলোচনা করেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা যদি কিছু লিঙ্কার্স ইউজ করে করি, যদি আমরা করি রুল 1 দিয়ে লিখি so that, in order that, আমরা তিনটা ভিন্ন ভিন্ন ভাবে না শিখে একসাথে এটাকে শিখতে পারি, কারণ তিনটার ফর্মুলা একই। so that, in order that মানে হচ্ছে যেন বা যাতে, সাধারণত কোনো উদ্দেশ্য বা পারপাস ডিসাইড করার জন্য আমরা এটা ব্যবহার করি। সেটা আমি লিখতে পারি so that, in order that, or that। আমরা বাংলাটা লিখতে পারি যেন বা যাতে। তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সাধারণত আমরা কনজাংশনকে কেবল তিনটা ভাগে ভাগ করতে পারি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ কনজাংশন। এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে দেখো সূত্রটা যদি আমরা এগুলো লিখি, স্ট্রাকচারের মাধ্যমে লিখি, এক প্রেজেন্ট টেন্স, আমরা যদি প্লাস দিয়ে লিখি so that
in order that plus subject আমি নিচে দিয়ে লিখে দিচ্ছি যেন বুঝতে পারো প্লাস can oblique may প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমি V1 ইউজ করেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব, V2 হচ্ছে তোমরা জানো ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখন মনে রাখতে হবে এটা প্রেজেন্ট টেন্স। তো সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা এগুলো ব্যবহার করি, অর্থাৎ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে যেহেতু আমি সাবজেক্ট উল্লেখ করলাম, তাহলে বোঝা যাচ্ছে এখানে দুইটা সাবজেক্ট, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব থাকবে। এখানে সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে এই যে আমরা লিখলাম সাবজেক্ট টু বলতে পারি এটাকে আমরা, সেই ক্ষেত্রে নাউনের পরিবর্তে হবে প্রনাউন। আর এখানে যদি সাবজেক্টটা প্রনাউন হয় তাহলে দ্বিতীয় সাবজেক্টেই প্রনাউনেই হবে। আর ক্যান বা মে হচ্ছে মডাল অক্সিলারি, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আমরা জানি সাধারণত সম্ভাবনা বোঝানোর জন্য মে ব্যবহার করি, আর সামর্থ্য প্রকাশ করার জন্য ক্যান ব্যবহার করি। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, তবে অর্থ বুঝে ব্যবহার করলে সেটা সবচেয়ে বেশি মিনিংফুল বা অর্থবহ হয়। প্লাস এদের পরে যত মডেলস ইউজ করবে এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, রুল 2 এটাতে 2 নাম্বার পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট টেন্স বলি আমরা জাস্ট, প্লাস so that in order that or that plus subject plus, এবার দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে যেহেতু ভার্বটা পাস্ট ফর্ম, তাহলে এই মডেল অক্সিলারি গুলো পাস্ট ফর্ম হয়ে যাবে। অর্থাৎ ক্যানের জায়গা হবে কুড, মের জায়গা হবে মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টেন্সের কারণে আমার দুইটা সূত্রে ভিন্ন ভিন্ন প্রয়োগ করতে হবে। তাহলে তোমাকে বাক্যটাকে দেখতে হবে কোন ফরম্যাটে আছে। আমি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। এখন যে কোনো একটা অংশ তোমার বন্ধ করে রাখবে অর্থাৎ ডার্ক করে রাখবে, সেই অংশটা তোমাকে ফিল আপ করতে হবে। এখন আমরা জানি না কোন অংশটা দিবে, কারণ যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা থাকবে তোমার প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটা থাকতে পারে শূন্যস্থানে, অথবা সাবঅর্ডিনেট ক্লজ তো থাকতে পারে। যেমন আমরা ইংলিশ লিখি ইজি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, করিম reads attentively so that, আমরা যে কোনো একটা লিখি, so that করিম reads attentively so that, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিড এর সাথে এস আছে, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেহেতু ভার্বের সাথে এস আছে বা ইএস থাকলে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা কই হচ্ছে নাউন, তাহলে নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করব প্রনাউন। কারণ একই নাউন যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে বাক্যের সৌন্দর্য বা শ্রুতি মাধুর্য নষ্ট হয়।
তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি করিমের জন্য হি। তাহলে এটা হচ্ছে করিম। আমি এই সাইডে নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি। So that he, যেহেতু এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা লিখবো ক্যান অর মে, যে কোনো একটা। মে do well in the examination. করিম মনোযোগ দিয়ে লেখাপড়া করে যেন সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। এই যে প্রথম স্ট্রাকচারে রুলসটার জন্য যেটা আমরা বলি we worked hard, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, in order that আমি এখান থেকে লিখে দিচ্ছি we worked hard in order that, তোমরা একটু ফলো করো। প্রথম সেন্টেন্স হচ্ছে করিম reads attentively so that he can বা he may do well in the exam. ওকে, আমি এটা মুছে ফেলছি যেহেতু জায়গা শর্টেজ। So that in order that, এখন উইটা হচ্ছে প্রোনাউন, তাহলে আমরা লিখব we। ভার্ব হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে আমরা লিখব could বা might। succeed in life। দেখো উই প্রনাউন, সেজন্য আমরা প্রনাউন দিয়েছি। এখানে করিম নাউন, তার পরিবর্তে হলো প্রনাউন, এখানে দিলাম হি। তাহলে এখানে উই প্রনাউন, আমরা দিলাম উই। এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষায় কোনটা আমি আনসার করব। উত্তর হচ্ছে দুইটা যে কোনো একটা আসতে পারে, যেমন করিম রিডস অ্যাক্টিভলি সো দ্যাট দিয়ে তোমাকে গ্যাপ দিবে, তাহলে এই অংশটা তোমার গ্যাপ থাকবে, এটা তোমাকে শেষ করতে হবে। ডু ওয়েল ইন দ্য এক্সাম, ডু ওয়েল ইন দ্য এক্সাম, ফুল স্টপ। অথবা সো দ্যাট দিয়ে এই অংশটা দেওয়া থাকবে, তোমাকে এই অংশটা পুরোটা লিখতে হবে, তোমার সুবিধা মতো অর্থ অনুসারে বাক্যটা তোমাকে তৈরি করতে হবে। আমি এই জিনিসটা আবারও ক্লিয়ার করছি, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সেই ক্ষেত্রে পরীক্ষার যে কোনো একটা ক্লজ দেওয়া থাকবে, বাকি অংশ তোমাকে পূরণ করতে হবে। এখন এই পূরণ করার জন্য তোমাকে এই লিঙ্কার্স গুলো বা কনজাংশন গুলো ভালো করে বুঝতে হবে। আশা করি তোমরা সবাই বুঝেছো। we could or might succeed, verb present form, in life. ওকে, আমি দ্বিতীয় সূত্রে যাচ্ছি। দ্বিতীয় সূত্র হচ্ছে রুল 2। আমরা যদি এভাবে করি, কোরিলেটিভ কনজাংশন হিসেবে ইউজ করি,
no sooner plus had plus subject plus ভার্বের past participle form V3 কে বলবো ভার্বের past participle form plus others মানে বাকি অংশ plus conjunction হিসেবে আমরা দেব then plus past indefinite tense সবাই খেয়াল করো no sooner plus had plus subject ভার্বের past participle form বাকি অংশ conjunction আমরা এখানে দেব then plus past indefinite tense এগুলো একটা scarcely plus had একই রকম সূত্র শুধু কনজাংশনটা চেঞ্জ হবে এখানে কনজাংশন when past indefinite tense ঠিক আছে past indefinite tense 3 নাম্বার যদি আমরা লিখি hardly plus had plus subject plus ভার্বের past participle plus others এখানে আমরা লিখতে পারি conjunction when or before plus past indefinite tense hardly had subject no sooner had subject scarcely had subject plus ভার্বের past participle এখানেও ভার্বের past participle এখানেও ভার্বের past participle তিনটে অংশ এখানে একই রকম আবার দেখো লাস্টের ক্লজে যদি আমরা যাই তিনটা একই টেন্স past indefinite tense past indefinite tense past indefinite tense dear learners তাহলে পার্থক্যটা কি কনজাংশন গুলো ভিন্ন ভিন্ন নো সুনার জন্য আমরা ইউজ করলাম then বানানটা একটু খেয়াল করো স্পেলিংটা THAN আমাদের টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখি স্টুডেন্টরা বানানটাও ভুল করে ইএন লেখে এটা হচ্ছে তুলনা অর্থে দেন আর তারপর বা অতঃপর আমরা THEN ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে হবে THAN স্ক্যারসিটি আমরা ইউজ করি when hardly জন্য আমরা when বা before ইউজ করতে পারি এছাড়াও তুমি এখানে before ইউজ করা যেতে পারে তাহলে স্ট্রাকচার গুলো যদি তোমার ভালো ধারণা থাকে তুমি বাক্যটা ইজিলি কমপ্লিট করতে পারবে তাহলে আমরা যদি উদাহরণ দিই ফর এক্সাম্পল ওয়ানের জন্য যদি বলি no sooner had the teacher entered the classroom or entered the class no sooner had the teacher entered the class তাহলে আমরা কনজাংশন দিব then সবাই খেয়াল করো no sooner had the teacher ভার্বের past participle ওই যে আমি লিখেছি others বা বাকি অংশ তাহলে the class কনজাংশন then এখন আমরা ব্যবহার করব past indefinite tense এখন পরীক্ষা যদি তোমাকে এই পর্যন্ত দেওয়া থাকে তাহলে তোমাকে শুধুমাত্র কমপ্লিট করতে হবে past indefinite tense এর একটা বাক্য লিখতে হবে যেটা এই বাক্যের সাথে কনগ্রুয়েন্স বা সামঞ্জস্যতা বা সমতা বিধান করে তাহলে আমরা লিখতে পারি এভাবে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে
ছাত্র বা ছাত্রীরা উঠে দাঁড়াও। আমরা আমাদের ট্রেডিশন অনুযায়ী স্টুডেন্টরা টিচারকে সম্মান করে আজ পর্যন্ত আমরা সর্বত্র দেখেছি। সেই ক্ষেত্রে আমরা লিখবো দেন দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। তাহলে স্ট্যান্ড এর সাথে ফার্স্ট ফর্ম হলো স্টুড আর এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমার পরীক্ষায় যদি শুধু এই অংশটা করতে দেয় আমি এগুলো লিখবো, এক লাইনে লেখার চেষ্টা করবো আমরা। আর যদি দেন থেকে লাস্ট পর্যন্ত অংশটা কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই তোমাকে এই অংশটা নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস এই অংশটা তোমাকে লিখতে হবে। আমি আবারও বলছি, আমার মতো লিখতে হবে এমন কোনো বাক্য দরকার নেই, তোমাকে মনে রাখতে হবে মিনিংফুল সেন্টেন্স দিতে হবে এবং কমপ্লিটিং সেন্টেন্সে আনসার গুলো ভেরি করে। একই রকম উত্তর সবার হবে দ্যাট ডাজন্ট ম্যাটার, ইট ম্যাটার্স হাউ মাচ কারেক্ট আর দে, অর্থাৎ এগুলো কতগুলো সঠিক অ্যান্ড মিনিংফুল ফ্রুটফুল সেটা তোমাকে জাস্টিফাই বা যাচাই করতে হবে। এবার যদি আমরা দ্বিতীয় সূত্র দেখি, scarcely had we reached the station dear learners, আমি একটু মুছে দিচ্ছি, নিশ্চয়ই লিখেছ। Scarcely had we reached the station when the train left. অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে গেল, অর্থাৎ আমি ধরতে পারলাম না। তাহলে বাংলায় আমরা কি করি, যেতে না যেতে, করতে না করতে, খেতে না খেতে, আর যেতে না পড়তে না পড়তে ইত্যাদি ইত্যাদি কোরিলেটিভ কনজাংশন হিসেবে আমরা এগুলো ব্যবহার করি। আমরা যদি 3 নম্বর নিয়মটা দেখি, হার্ডলি হ্যাড দ্য thief seen the police when, or আমরা লিখতে পারি before he fled away. এখানে ফ্লি এওয়ে মানে পালিয়ে যাওয়া। তাহলে চোরটি পুলিশকে দেখতে না দেখতে পালিয়ে গেল। Hardly had the thief seen the police when he fled away. আশা করি এগুলো বুঝতে পেরেছো। স্ট্রাকচার গুলো ভালো পারলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন আমি পড়াবো রুল 3। একটা মজার একটা সূত্র দেখো, লেস্ট। লেস্ট হচ্ছে কি নামবোধক কনজাংশন। লেস দ্বারা সাধারণত নেগেটিভ অর্থ বহন করে। কোনো বিপদের, কোনো ভয়ের, কোনো ক্ষতির আশঙ্কা আছে এরকম বুঝাতে আমরা লেস্ট ব্যবহার করি। তো মনে রাখতে হবে লেস্ট একটি নামবোধক কনজাংশন, অর্থাৎ লেস্টের পরবর্তী অংশে কোনো নেগেটিভ ফর্ম ব্যবহার করা যাবে না। পাছে ভয় হয় এমন, আবার বলছি, কোনো বিপদের, কোনো ভয়ের, কোনো ক্ষতির, কোনো আশঙ্কা আছে এরকম বুঝাতে আমরা লেস ব্যবহার করি। তাহলে আমরা লিখতে পারি বাংলাটা, পাছে
ভয় হয় এমন অথবা কোনো বিপদের ভয়ের ক্ষতির আশঙ্কা আছে এরকম বুঝাতে আমরা লেস্ট ব্যবহার করি। কোনো বিপদের, কোনো ভয়ের, কোনো ক্ষতির আশঙ্কা আছে এরকম বুঝাতে আমরা লেস্ট ব্যবহার করি। তো লেস্টের জন্য আমরা স্ট্রাকচারটা কি ফলো করব? তাহলে স্ট্রাকচারটা হচ্ছে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ লেস্টের আগেরটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমি প্লাস দিয়ে বুঝাচ্ছি মানে পরের স্টেপগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এরপরে বাক্যের সাথে মিল রেখে তুমি শব্দ চয়ন করতে পারবে। আমরা দ্বিতীয়টা কি লিখতে পারি? ইম্পেরেটিভ সেন্টেন্স, plus list plus same. Dear learners and honorable viewers, sorry for interruption. Due to some phone problem, my video has suddenly stopped. আমার ফোনের যেটা সমস্যার জন্য, কারিগরি সমস্যার জন্য 32 মিনিট পর এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো বাকি অংশ আমি এখন আলোচনা করছি। আমার আরেকটা ক্লাস, যেহেতু এটা একটু লম্বা ক্লাস, ভিডিও ক্লাস, আমি আরো দুটো ক্লাস নিব এটার উপর, সবাই ভালোভাবে ফলো করো। আমি যে সূত্রটা বলতে যাচ্ছিলাম, লেস্ট, পাছে ভয় এমন কোনো বিপদের বা ভয়ের ক্ষতির আশঙ্কা আছে এরকম বুঝাতে আমরা লেস্ট ব্যবহার করি। লেস্ট একটি নাবোধক কনজাংশন এবং লেস্টের পরে কখনোই নেগেটিভ ফর্ম বসতে পারে না। আমি স্ট্রাকচারটা লিখেছি, তোমরা খেয়াল করো। লেস্টের আগের অংশ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, লেস্টের পরে সাবজেক্টের পরে শুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। লেস্টের আগের অংশ যদি ইম্পেরেটিভ সেন্টেন্স হয়, তাহলে লেস্টের পরেরটা হবে একই সূত্র, সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে লেস্টের আগে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ইম্পেরেটিভ সেন্টেন্স যে কোনো একটি থাকতে পারে। এই সূত্রটাকে তোমাকে ধরেই আগাতে হবে। যেমন আমি উদাহরণ লিখে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি lest he should or might fall down. মাইটে বড় হচ্ছে ফল, পড়ে যাওয়া, প্রেজেন্ট ফর্ম, ফল, ফেল, ফলেন। ডাউনটা হচ্ছে প্রিপোজিশন। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটে এই ভয়ে যে তিনি যেন পড়ে না যান। ওই যে আমি বললাম ভয়ের বা ক্ষতির আশঙ্কা আছে, তাহলে পরীক্ষায় তোমাকে যদি লেস করলে দেওয়া থাকে তাহলে তোমাকে লিখতে হবে এই অংশটা, এই অংশ সহ। আর যদি লেস সহ তোমাকে দেওয়া থাকে তাহলে তোমাকে লিখতে হবে এই অংশ। একটু খেয়াল করা সবাই, ডিপেন্ড করবে কনজাংশনটা কিভাবে দেওয়া আছে। ক্লু দেওয়া তোমাকে দেওয়া থাকবে নিশ্চিত ভাবে। যেমন এখানে লেস দেখে তুমি বুঝতে পারছো কোন সূত্রটা প্রয়োগ করবো। এখন এটা নির্ভর করবে তুমি কি
অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করবা নাকি ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করবে। আর যদি এই অংশে দেওয়া থাকে প্রিন্সিপাল ক্লজের মধ্যে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে তুমি তোমার পছন্দ মতো বাক্য সূত্রানুসারে লিখতে হবে। তোমরা লিখে নাও। ওকে ডিয়ার লার্নার্স, এই চ্যাপ্টারটা একটু জটিল, আশা করি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শিখো তাহলে তোমরা অবশ্যই শিখতে পারবে। আর এটার জন্য থরো প্র্যাকটিস লাগবে, একদিন দুদিন না, টানা প্র্যাকটিস করতে হবে। এক সময় তোমার মধ্যে এক্সপার্টাইজ আসবে, দক্ষতা আসবে, তুমি নিজে নিজে বাক্যটা কমপ্লিট করতে পারবে। আমি মুছে ফেলছি এটা। আসলে আমরা পরের সূত্রটা শিখি, মজার সূত্র। ইট ইজ টাইম oblique it is high time. It is time or it is high time মানে এখনই সময়। কোনো কিছু করার উপযুক্ত সময় যদি বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। এখানে একটু পার্থক্যটা দেখো, টাইম আবার হাই টাইম। তাহলে টাইমের আগে যখন হাই কথাটা আমি ব্যবহার করছি অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে বাক্যের মধ্যে জোর প্রকাশ করার জন্য, এমফেসিস করার জন্য আমি হাই কথাটা ব্যবহার করেছি। অর্থাৎ এখনই এই প্রত্যয়টা আমি যোগ করেছি যে দেশ থেকে দুর্নীতি দূর করার এখনই উপযুক্ত সময়, দেশকে কোভিড-19 মুক্ত করা এখন আমাদের অপরিহার্য লক্ষ্য। সেই ক্ষেত্রে আমরা ইটস টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। তাহলে সূত্রটা আমরা কি লিখতে পারি? ইট ইজ টাইম it is time oblique it is high time, subject plus verb past form plus others, other words আমরা লিখতে পারি। অর্থাৎ it is time or it is high time, subject plus verb past form plus other words। এই আদার ওয়ার্ড বলতে বোঝাচ্ছি বাক্যের সাথে মিল রেখে সংগতিপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি। এখানে আরেকটা ছোট্ট একটা আমি বলেছি সূত্র, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে সবসময় আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি যেহেতু জোর প্রকাশ করার ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি ইট ইজ টাইমের পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারো। It is time to change the rules, মনে করো। তাহলে আমরা লিখতে পারি এভাবে, যেমন দেখো it is high time we took stern steps against corruption. এখানে stern শব্দের অর্থ হচ্ছে কঠোর, কঠিন। it is high time যদি এই পর্যন্ত দেওয়া থাকে তাহলে তুমি উল্লেখ করলে সাবজেক্ট উই, ভার্বের পাস্ট ফর্ম টেক থেকে টুক, বাকি হচ্ছে রিলেটেড পার্ট। ইট ইজ হাই টাইম উই
changed our bad habits. এই কোভিড-19 আমাকে কি শিক্ষা দিয়েছে? এই কোভিড-19 আমাকে শিক্ষা দিয়েছে যে আমাদেরকে হাইজিন বা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত ধুতে হবে। তাহলে আমরা বলতে পারি এখন এই পরিস্থিতিতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা বলতে পারি ইটস হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। ইজন্ট ইট? তাই নয় কি? আর তুমি আরেকটা যেটা বললাম, যদি আমরা ইট ইজ টাইম দিয়ে লিখি তাও একই সূত্র, আর সেটা যদি তুমি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করো তাহলে কারেক্ট। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। লেখা শেষ করো, তাহলে আমি পরের সূত্রটা যাচ্ছি। যেহেতু এটা লেন্থি একটা চ্যাপ্টার, আমি কয়েকটা ক্লাসে এটা শেষ করার চেষ্টা করব। তাহলে এখন আমি মুছে ফেলছি, কেমন? আর সূত্র হলো সিন্স। সময় জ্ঞাপক অর্থে যদি আমরা সিন্স ব্যবহার করি তাহলে আমরা সূত্রটা কি লিখব? আমরা স্ট্রাকচার লিখব, present indefinite tense or present perfect tense। পাশে লিখে দিচ্ছি তোমার বোঝার জন্য, তোমাদের অবলিক প্রেজেন্ট সঙ্গে লিখছি পারফেক্ট টেন্স প্লাস সিন্স, অর্থাৎ সিন্সের আগেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, অর্থাৎ সিন্সের আগেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সিন্সের পর হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার দেখো, সিন্সের আগের অংশটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সূত্রটা বোঝানো ভালো করে। অর্থাৎ সিন্সের আগে এবং সিন্সের পরে অংশটা কি হবে? সিন্সের আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। আবার সিন্সের আগেটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, সিন্সের পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ডিয়ার লার্নার্স, ডিয়ার ভিউয়ার্স, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সিন্সের আগের এবং পরের অংশটা, পুরো স্ট্রাকচারটা যদি আমার নলেজে থাকে তাহলে পরীক্ষার মতো আমাকে একটা অংশ করতেই হবে, আরেকটা অংশ করে দিবে, তাহলে আমি সহজে বুঝতে পারবো আমাকে কি করতে হবে। যেমন দেখো, ইট ইজ মেনি ইয়ার্স since I
met you, saw you, met you. Meet এর past form met, সাক্ষাৎ করা, meet, met. তাহলে দেখো যদি আমরা এই অংশটা ডান করি কি ছিল, সিন্স এর একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিন্স এর পরটা হচ্ছে তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা সাবজেক্ট, মিট এর পাস্ট ফর্ম met, অবজেক্ট হচ্ছে ইউ। আবার যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করি, many days have passed since I saw my relatives. ধরো এই কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা কেউই আমাদের নিজের গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনের বাসায় যেতে পারছি না, তাহলে তুমি বলছো অনেক দিন কেটে গেছে, হয়ে গেছে আমি আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারিনি, দেখিনি। Since I saw my relatives, saw my father, saw my uncle, etc. এই অংশটি যদি দেওয়া থাকে তাহলে তুমি ব্যবহার করবে, অথবা যদি এই পর্যন্ত পরীক্ষা থাকে এভাবে, পরীক্ষা দেওয়া আছে, এই অংশটা ডাক করা আছে, এই অংশটা দেওয়া আছে, এই অংশটা ডাক করা আছে, দেওয়া নেই, তোমাকে লিখতে হবে। বা তুমি ডেজে যাই ইয়ার্স লিখতে পারো। আমি পূর্ব বলেছি বাক্যের সাথে মিল রেখে সংগতিপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি তোমাকে ব্যবহার করতে হবে। একটু ভালো করে খেয়াল করো। It was many years since I had visited my native village. It was many years since I had visited. তাহলে আমরা বুঝতে পারলাম যে since এর একটা এখানে past indefinite tense, it was, to be ভার্বের past form হচ্ছে was were, to be ভার্বের present হচ্ছে am either, আর since এর পরটা হয়ে গেল কি past perfect tense, subject plus had plus ভার্বের past participle form. It was many years since I had visited my native village. Clear, my dear students, viewers? Okay. আমি আজকে আরেকটা রুলস পড়িয়ে শেষ করব, কারণ এটা একটু জটিল বিষয়। তোমরা যদি আগ্রহ হারিয়ে ফেলো তাহলে শিখতে পারবে না। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো নেওয়ার চেষ্টা করব। এই রুলস গুলো পড়লাম, সেই অনুসারে তোমরা বইয়ের এক্সারসাইজ গুলো করার চেষ্টা করবে, এবং আমি আগামী ক্লাসে তোমাদের কিছু এক্সারসাইজ দিব হোমওয়ার্ক হিসেবে, এগুলো তোমরা করবে, তাহলে তোমাদের এটা আরো ভালো বোধগম্যতা আসবে। ক্লাস রুলস পড়াচ্ছি আজকের জন্য। রুল আমরা যেগুলো শিখি, would you mind, মজার একটা বিষয়, would you mind,
would you mind যখন আমরা কাউকে বিনীতভাবে কাউকে রিকোয়েস্ট করি তখন সেই ক্ষেত্রে আমরা would you mind ব্যবহার করি। would you mind having a cup of tea? আপনি কি এক কাপ চা খাবেন? তুমি কাউকে পোলাইটলি ভদ্রভাবে জিজ্ঞেস করছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখি would you mind plus subject, sorry, verb plus ing, or other words. যেমন আমরা লিখতে পারি would you mind তাহলে আমরা কি লিখছি ভার্বের সাথে আইএনজি having a cup of tea। এখানে আমরা একটা কোশ্চেন বোধক চিহ্ন করলাম, আসলে বিনীতভাবে আমরা জিজ্ঞেস করার জন্য সেটা উল্লেখ করেছি। would you mind having a cup of tea? আপনি কি এক কাপ চা খাবেন? would you mind closing the door? তাহলে আমরা সহজেই এগুলো শিখতে পারবো। তাহলে এভাবে যদি আমরা সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করি রেগুলার বেসিসে, তাহলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমাদের জন্য আর দুর্বোধ্য থাকবে না। আস্তে আস্তে সঠিকভাবে যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি তাহলে অবশ্যই আমরা শিখতে পারবো। My dear learners and honorable viewers, I have tried my level best. আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এই পার্টটাকে বোধগম্য করার জন্য। এটা আরো অনেকগুলো অংশ সূত্র রয়ে গেছে, আগামী ক্লাসগুলোতে আমি সেগুলো চেষ্টা করব আরো ভালোভাবে আমার ভিউয়ার্স এবং আমার লার্নার্সদের জন্য যাতে সেটা উপকারে আসে সেটা ভালোভাবে ফুটিয়ে তুলতে। আর আমার লার্নার্সদের প্রতি আমি অনুরোধ করব এই দুঃসময়ে এই কঠিন পরিস্থিতিতে সবাই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, দেশ এবং জাতি সবার জন্য প্রার্থনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবার ধন্যবাদ।